হ্যাঁ, নমস্কার। আমরা এখন এমন একজন লোকের মধ্যে আছি যে অ্যাকচুয়ালি রেস্কিউ করেছে এবং তাদের হাসি মুখে তাদের ফিরিয়ে দিয়েছে বাড়িতে। আমি তার সাথে কথা বলছি। মিস্টার খাইরুল আলম। শুভ সন্ধ্যা। আমি সৈয়দ খাইরুল আলম, নড়াইল, বাংলাদেশে আমার বাড়ি। আমি পাচারের শিকার মানবাধিকার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান। বিশেষ করে মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করার সূত্র ধরে এই সংগঠনটি করা, যেটা একটা প্ল্যাটফর্ম দরকার। তো আমি এই 7 বছর ধরে বিশেষ করে বাংলাদেশ থেকে পাচার হওয়া ভারতের বিভিন্ন জেলখানা, বিভিন্ন শেল্টার হোমে, শিশু কেন্দ্র বা বিকাশ কেন্দ্রে বা সাধারণ সমিতি থেকে সরকার যেখানে প্রোভাইড করে সেখানে নিখোঁজ অবস্থা থাকে। পরিবারে কিন্তু তাদের কোনো খোঁজ থাকে না। অনেক 90% তারা জানে না যে তাদের পরিবারের সদস্য ছেলে হোক বা মেয়ে হোক কোথায় আছে। আমি ভারতে আসার কারণে আমি এই সারা ভারতবর্ষতে যেহেতু আমার সাহিত্য সাংস্কৃতিক বিনিময়ের সাথে ঘোরাফেরা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি সারা ভারতবর্ষে যেতে পারছি। বিশেষ করে জেলখানাতে যে তাদের তথ্য সংগ্রহ করি, বিশেষ করে চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার যেসব আছে বিভিন্ন জেলাতে, সেখানে যে বাংলাদেশের ভিকটিমদের তথ্য সংগ্রহ করি, তখন ওদের ঠিকানাগুলো সংগ্রহ করে আমি আমার বাড়িতে যেয়ে তাদের এলাকাকে খোঁজার চেষ্টা করি। তার এলাকায়, গ্রামের বাড়িতে যাই। অনেক সময় পাচ্ছি, অনেকে পাচ্ছি না। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়তো তাদেরকে খুঁজে পাচ্ছি। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি, এসবি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবকিছু হয়ে অনেক লম্বা প্রক্রিয়া শেষে যখন আমাদের ইন্ডিয়ান বাংলাদেশের যে হাই কমিশন আছেন বিভিন্ন মিশনের, তাদের মাধ্যমে তারা শনাক্ত করে, তাদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে এই দেশের সরকারের কাছে তারা ট্রাভেল পারমিটের আবেদন করলে, তখন পারমিশন হলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দুই দেশের গভর্নমেন্ট টু পলিসির মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা। এটা একটা লম্বা জটিল প্রক্রিয়া, কিন্তু আমাদের এই অর্গানগুলো খুব স্লো, স্থিমিত। মানে এইখানে আমার মতন সমাজে মানুষ কেন এইটা এত কষ্ট করে খেয়ে না খেয়ে করে বেড়াবে? কিন্তু এই অর্গানগুলো, সরকারের প্রতিষ্ঠানগুলো মানে ঢিলা তালে চলে, মানে এগোয় না ফাইল। সেই কারণে আমি তো পারি না ছেড়ে দিতে, কারণ আমি যে কাজটা শিখেছি, আমার হাসি যাদেরকে ফিরিয়ে দিতে পারছি, সেটা আমি স্থিমিত হতে পারছি না। সে কারণে আমি রানিংয়ে থাকি, প্রতিদিন পিছাই, সরকারি অফিসে, এসবিতে যাই, এসপির অফিসে যাই, পুলিশ অফিসে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করি, সচিবদের সাথে সাক্ষাৎ করি, হাই কমিশনের সাথে সাক্ষাৎ করি, এখানকার গভর্নমেন্ট অফিসারদের সাথে চেষ্টা করি তাদের সহজলভ্যতা। আমার অনেক সাজেশন আছে। আসলে আজকে যে আমার খারাপ ছিল একটা জেলখানা বিষয়ক যিনি কর্মকর্তা আসার কথা ছিলেন, আমার অনেক কিছু প্রশ্ন ছিল যে অনেক কিছু কিন্তু সহজ করা যায়, যেটাকে আমরা জটিল প্রক্রিয়ায় নিয়ে আসি। তাহলে কিন্তু এই যে ভারত সরকার এতগুলো মানুষকে জেলে বন্দি করে খাওয়াচ্ছেন, এটা কিন্তু দরকার না। তাদের পানিশমেন্ট বাংলাদেশেই কিন্তু সম্ভব, এবং সেখানে ট্রান্সফার করলে তারা ক্রিমিনাল নাকি তাদের আরো যোগসূত্র আছে সেগুলো কিন্তু বের করা সম্ভব হবে। এরা যখন 5 বছর জেল খাটতেছে, বাংলাদেশে ফেরত যাচ্ছে, এরা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের পিছনে কিন্তু অনেক শত্রু থাকতে পারে, তারা মানে ক্ষতিকারক জিন থাকতে পারে, তারা দুষ্কৃতকারী থাকতে পারে, তারা পাচার চক্র হতে পারে। এরকম কিন্তু আমরা এই কারণে পাচারকারী চক্রকে কিন্তু ধরতে পারছি না, কারণ তারা ভিকটিম এবং পাচারকারী একাকার হয়ে যাচ্ছে। এবং এই চক্রগুলো কিন্তু তারা নিজস্ব অর্থনৈতিক সম্পদশালীর কারণে তারা কিন্তু বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে এইখান থেকে। সেখানে আমার ধারণা যে তাদেরকে যদি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে ওখানে পানিশমেন্ট দেওয়া হয়, তারা তখন আরো অনেক ভিকটিমরা তারা আবেদন করতে পারবে, তারা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাটা স্ট্যাবলিশ করার দরকার। তাহলে কিন্তু সরকারের এখানে দেখভাল করার জন্য এত বড় একটা প্রতিষ্ঠান কাজ করছে, হাজার হাজার। আমি সারা বাংলাদেশে, আসাম, ত্রিপুরা, গুজরাট, গুয়াহাটি, করিমগঞ্জ, শিলচর, ধুবড়ি, এরকম জেলা, বরপেটা জেলা, আমি কিন্তু রেগুলার যাচ্ছি জেলখানাতে। অনেক মানুষ 50, 60, 100 জন করে, 200-300 করে জেলখানাতে আছে কিন্তু বাংলাদেশে। আমি তাদের শনাক্ত করে মূলত পরিবার কাছে ফেরত দেয় আমার একটাই লক্ষ্য। এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যথেষ্ট আমাকে, বিশেষ করে জেল অথরিটিগুলো, আমি অনেক জায়গাতেই সহযোগিতা পেয়েছি, তারা তথ্যগুলো আমাকে সরবরাহ করে। অনেক ব্যারি আছে, শেষকালে আমার দক্ষতা এবং আমার সহযোগ, আমার আন্তরিকতা দিয়ে আমি তাদের থেকে সেই তথ্যগুলো চেষ্টা করছি। কিন্তু এটা আসলে হয় কি, যদি আরেকটু ওপেন হতো, তাহলে মানুষগুলো কিন্তু সহজেই তাদের বাড়ি চলে যেতে পারে। ইভেন আরেকটা বলা যেতে পারে যে আমার কিছুদিন পর যদি আপনার বর্ডার এরিয়াতে যদি নিয়ে যেয়ে তাদেরকে ওপেন অ্যানাউন্স করা হয়, তাদের আত্মীয় স্বজন এসে যদি সরাসরি নিয়ে যায়, এটাও কিন্তু একটা পুশব্যাক সরাসরি হতে পারে। এটাও কিন্তু একটা বড় বিষয়। আমরা শুধু নিয়ে যাচ্ছি, ফেরত নিয়ে যাচ্ছি, নিতে পারতেছি না, আত্মীয় স্বজনকে পাচ্ছি না, মেসেজটা দেওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু আবার ব্যাক করে আসতেছে। কিন্তু এদেশের সরকারও তাদেরকে আটকে রাখতে চায় না, এবং তাদের পরিবারও কিন্তু তাদেরকে ফিরে পেতে চায়, কিন্তু প্রক্রিয়াটা জটিল।
যেমন আমার এই যে স্টেপগুলো পার করে আসতে 6 মাস, 1 বছর, 2 বছরও লেগে যায়। এবং যদি আমি প্রতিদিন নক না করি, প্রতিদিন যদি ফোন না করি, খবর না রাখি, এক ফাইল আর এক ফাইল খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন থাকবে যে আপনার এই কাজের সূত্র কি, মানে কিভাবে আপনি এই কাজে? এটা একটি লম্বা ঘটনা। আমার গ্রামের একটি মেয়ে, আমার ভিডিও আছে, আমার গ্রামের একটি মেয়ে বিথি আক্তার নামে, তাকে 17 সালে তার মা আমার কাছে আসে। সে 9 বছর ধরে নিখোঁজ ছিল, আমার গ্রামের মেয়ে বিথি আক্তার। তো তখন আমি বিভিন্ন প্রক্রিয়াতে আমি তাকে খোঁজা শুরু করি। ইভেন আমি ভিসা করে 16 সালে আমি আগরতলা চলে যাই। তখন আমি আগরতলাতে যাইনি এর আগে। তো ওখানে যে আমি বিভিন্ন মাধ্যমে খোঁজার পরে হাই কমিশনের সহযোগিতা নিয়ে মেয়েটাকে কিন্তু খুঁজে পাই। এটা আমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, একটা মেয়েকে এত বড় ভারতবর্ষ থেকে তাকে খুঁজে বের করে পেয়েছি এবং তাকে আনার প্রক্রিয়া আমি তখন থেকে রপ্ত করেছি, জেনে এসেছি কী প্রক্রিয়া তাকে নিতে হবে। সবগুলো জানার পরে দেশে ফিরে এসে আবেদন করেছি। সেই প্রক্রিয়া যেটা বললাম, স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন করে ওখানে ভেরিফিকেশন পররাষ্ট্র হাই কমিশনে গিয়ে এসবিতে গিয়েছে, এসবি থেকে সংশ্লিষ্ট জেলা পুলিশ থেকে সংশ্লিষ্ট থানা ভেরিফিকেশন হয়ে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে ওরা স্বরাষ্ট্র এসবি হয়ে পররাষ্ট্রতে এসে পররাষ্ট্র হাই কমিশনকে ফরওয়ার্ড করে তাকে আনার ব্যাপারে চিঠি ইস্যু করেছে। আমার নামেও চিঠি ইস্যু করেছে, আপনার মেয়েটাকে হস্তান্তর করা হবে, আপনার বর্ডার এলাকার গার্জিয়ানকে নিয়ে যান। এই যে একটা আনন্দ, আমার কাছে চিঠি আছে, হাই কমিশনের অনেকগুলো চিঠি পেয়েছি আমি। এই তখন দেখলাম যে যখন তার মাটা যখন তার আনন্দে কাঁদছিল মেয়েটাকে জড়ায় ধরে, আমি তার একটা ভিডিও ক্লিপস একটু দেখাতে চাই দর্শকদের, যদিও এটা এত সম্ভব হবে না। তো এই অনুভূতিটা আসলে আমি বোঝাতে পারবো না যে কি আনন্দের ছিল। এরপর থেকে আর আমি পিছনে ফিরে তাকাতে পারিনি, একটার পরে একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি এবং প্রতিদিনই সাকসেসফুল হচ্ছি। প্রথম ভিডিওটা একটু দেখি দর্শক। এই মেয়েটাকে আমি কিন্তু আমার গ্রামের মেয়ে, দেখেন ওই যে বর্ডারে নিয়ে আসা হচ্ছে 9 বছর পরে মায়ের করে বিথি আক্তার। আমি এখানে আছি, হাই কমিশন আগরতলা, অন্যান্য কর্মকর্তারা আছে। এটা 0 পয়েন্টে যখন তাকে হস্তান্তর প্রক্রিয়া হয়, দেখেন তার মা এবং বোনকে আমি সাথে করে নিয়ে আসি রিসিভ করার জন্য। রিসিভের সময় তার মা এবং তার মেয়েটির যে আর্তনাদ, যে আনন্দ খুশির বন্যা, এটা আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। এইখান থেকেই আমার শুরু, যে এর থেকে আর পৃথিবীতে বোধহয় ভালো কাজ হতে পারে। আমি আমার অর্থ সম্পদ সময় আমি জীবনের সবকিছু এদের, এবং একে খুঁজতে যে আমি আরো 17 জনকে পেয়েছি, পর্যায়ক্রমে সবাইকেই আমি নিয়ে আসছি দেশে। তাদের কিন্তু ঠিকানা আননোন, কিন্তু আসলে খুঁজে পাওয়াটা তো সহজ না, দুর্গম পথ ছিল। তাদেরকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, বিভিন্ন এসপি ডিসিদের সাথে যোগাযোগ করেছি, পুলিশ স্টেশনে যোগাযোগ করেছি, তাদের ঠিকানা খুঁজতে গিয়েছি আমি নিজে। আমি একটা জেলায় 1 দিন 2 দিন করে আমার সময় পার হয়ে গেছে, যাচ্ছি, এখনো যাই। এই যে এতগুলো তথ্য সংগ্রহ করলাম। গত 3 দিন আগে বসিরহাট জেলখানাতে গিয়েছিলাম, সরসনগর থানা যেটা আছে তার সীমান্তবর্তী, ওখানে গিয়ে ওসি সাহেবের কাছে একটা নতুন তথ্য পেলাম। 2023 সালে সুমেয়া আক্তার বৃষ্টি নামে একটি মেয়ে খুন হয় ওই বর্ডারের জেলে। তার ডেড বডি কিন্তু এখনো বসিরহাট হসপিটালে গুণাগারে আছে। তিনি বললেন যে এই মেয়েটার তথ্য পরিবারকে খুঁজে বের করে ওকে কীভাবে দেশে লাশটা তার পরিবারের কাছে ফেরত দেবে সেই ব্যাপারে আমাকে বলেছেন। আর আমিও চাই যে তার ফেরত যাক এবং তার বিচারটা যেন পরিবার পায়, সেই ব্যাপারে আমি হয়তো পরবর্তীতে আপনাদের সহযোগিতা নিয়ে কথা বলবো। মানে যেখানে যাচ্ছি কিছু না কিছু তথ্য আমার কাছে রিটার্ন আসে, মানে কাজ বেড়েই যাচ্ছে আমার। আরেকটা প্রশ্ন থাকবে, এই কোন শ্রেণীর মেয়েরা বা কোন শ্রেণীর মানুষেরা এর শিকার হচ্ছে সবচেয়ে বেশি, বা আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কারণ শিকার আসলে পাচার হওয়ার বিভিন্ন স্টেজ হয়, 4টাকে আমি ভাগ করেছি। একটা হলো যে পারিবারিক কিছুটা অসচ্ছলতা আছে, প্রতিবেশীরা গুপ্তি মারা, যারা এইসব ব্যবসা বাণিজ্য করে, চাকরি দিয়ে ঘুষ বাণিজ্য, তারা অনেক সময় লোভে পড়ে এই পরিবারকে কনভার্ট করে তাদের উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো 2-3 মাসের অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, পরে আর খোঁজ রাখে না, ভারতে এনে বা অন্য জায়গায় এনে বিক্রি করে দিচ্ছে। এটা একটা। আরেকটা হলো যে স্বেচ্ছায় পরিচিত মানুষের সাথে চাকরি করার উদ্দেশ্যে স্বেচ্ছায় যাচ্ছে, যে তারা নিখোঁজ হয়ে যাচ্ছে অথবা বিক্রি করতেছে, এটা একটা জিনিস। আরেকটা হলো অর্গান ট্রাফিকিং। এটা সাহস করেই বলছি যে মূলত আমাদের অনেক প্রতিবন্ধী মানসিক শিশু, তারা পুরুষ বা নারী, তার বডিটা কিন্তু ভালো থাকতে পারে, অর্গানটা ভালো থাকতে পারে, কিডনি লেবার খুব গুরুত্বপূর্ণ। এইটাতে মূলত টার্গেট করেই তাদেরকে নিয়ে আসা হয়, কারণ তাদের যেতে তো আর অন্য কোনো কাজ করানো সম্ভব না। এই প্রতিবন্ধী তাদের অর্গানটাকেই মূলত ব্যবসায়িক পণ্যতে ব্যবহার করা হয়। এটা একটা বিষয়। আরেকটা হলো শিশুদেরকে মানে বিশেষ করে তরুণীদের, উঠতি বয়সে নারীদের তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এইসব জায়গাতে বিক্রি করে। অনেকে বিয়ের সাথে প্রবলন দেখিয়ে বিয়ে করে তাদেরকে এখানে এনে অনেক সময় হস্তান্তর করে টাকার বিনিময়ে। এটা কিন্তু একটা সত্যি ঘটনা এবং এরকমই হয়।
মানে এটা আসলে একটি ব্যাধি হয়ে গেছে করোনার মতো। এটা আমাদের বর্ডার পয়েন্টগুলো আরও শক্তিশালী করা দরকার, দুই দেশেরই পাহারা নজরদারি বেশি বাড়ানো দরকার। এত বেশি এক্সেস হয়ে আছে যে মানুষের অবাধ যাতায়াত এই অসহায় এবং নিরীহ পরিবারকে ধ্বংস করছে। শুধু যে মাদক চোরা কারবারি হয় তা না, কিন্তু মানবও কিন্তু পাচার, চোরা কারবারি, এভাবে মানুষ পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন, এখান থেকেও যাচ্ছে ওখানে যাচ্ছে। আর একটি খুশির বিষয় হলো আমার যশোর, আমার জেলা নড়াইল, পাশের বড় জেলা যশোর, সেই যশোর জেলখানা থেকে 23 জন ভারতীয় নাগরিক আছে। আমি তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, তাদের পরিবারের কাছে কীভাবে ফেরত দেওয়া যায়। কিন্তু এখানে হয় কি, বাংলাদেশের তারা মানুষ আমরা যারা, তারা আবার ফরেনারদেরকে দেখার জন্য অনুমতিটা পাই না। সেক্ষেত্রে আমি এখানে কিছু মানুষের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করে তাদের সাথে সাক্ষাৎ করে ঠিকানা বের করে উভয় দেশের সহযোগিতা নিয়ে তাদেরকে পরিবারের কাছে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, সেটার একটা অংশ হিসেবে কিন্তু আমি কাজ করছি, চেষ্টা করছি আর কি। সহযোগিতা উভয়েরই দরকার। আমি অ্যাজ এ লেবার হিসেবে, শ্রমিক হিসেবে আমি সারাদিন 24 আওয়ার এই কাজের জন্য কষ্ট করতে আমি চাচ্ছি করে, কিন্তু কিভাবে একা মানুষ তো সারা পৃথিবী ঘুরতে পারবো। আমি একদিনে 4000 কিলোমিটার জার্নিও করেছি, সেই আসাম থেকে ত্রিপুরা হয়ে কলকাতায় এসে আমি চুরুলিয়াতে গিয়েছি নজরুলের জন্মবার্ষিকী, এই গত মাসে আমি ছুটে চলছি মানে কষ্টবিহীন। তাতে আমার কষ্টও নেই, ক্ষোভও নেই, আনন্দটা হয়তো ভোগ করতে পারছি না এই কারণ আমার একার দ্বারা তো এত ব্যয়বহুল করার সময়। কিন্তু আমি হয়তো যেখানে ভালো একটা হোটেল থাকতাম, সেখানে নিম্নমানের হোটেল থাকি, অনেক সময় না খেয়ে থাকি, রুটি খাই, ডাল খাই, ভ্যানে চলি, হেঁটে চলি, কোনো কষ্ট নেই, কারণ আমি করে যাচ্ছি। কারণ কি, ওই পরিবারের হাসিটা আমি তখন এনজয় করি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। একটা প্রশ্ন থাকবে যে এই হিউম্যান ট্রাফিকিং থেকে বাঁচতে মানে আমরা কি ধরনের প্রিভেনশন নিয়ে নিই না, যে আমি একটা রিকভারি করলাম, ওকে উদ্ধার করেছি আমি, কিন্তু ওকে দেখো। ওকে, আচ্ছা, হ্যাঁ। তো আসলে ওকে 3 বছর, এই মেয়েটাকে আমি পরিচয় করে দিই। সে হলো আমেনা বেগম, তার বাড়ি আমার বাংলাদেশের সিলেট জেলা, অর্থাৎ আসাম বেল্টের বর্ডারে। সে গত 5 বছর আগে নিখোঁজ হয়, 3 বছর নিখোঁজ, 3.5 বছর নিখোঁজ হয়ে সে সল্টলেক সুকন্যা হোমে ছিল। তো 2 বছর আগে আমি যখন জানতে পারি এইরকম আবেদন প্রক্রিয়ার সাথে, গত 2 বছর আগে তাকে বাংলাদেশে ফেরত নিয়ে যাই। তাকে নিয়ে আমি বড় একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে শতাধিক ভারতীয় নাগরিক আমার অনুষ্ঠান উপস্থিত ছিল, তাকে সেখানে উপস্থাপনা করি। কিন্তু তার একটা বোন আছে এখানে, তার বোনের বাড়িতে আবার এসছে। হঠাৎ করে আমি জানতে পারি যে সে এসছে, আমাকে ফোন দেয়, তখন তাকে আজকে আমি নিয়ে আসা। অর্থাৎ এই যে আমি যে কাজটা করি তার বাস্তব প্রমাণ হলো এই মেয়েটি আমেনা বেগম। কীভাবে নিখোঁজ হয়েছিল বলো, কীভাবে তোমাকে উদ্ধার করলাম? আমি হারিয়ে গেছিলাম, আসার পরে আমার বাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি। তো আঙ্কেলের মাধ্যমে আমার বাড়ির খোঁজ পাওয়া গেছে। তো আঙ্কেলের মাধ্যমে আমি বাড়ির কোথায় ছিলে? সুকন্যা। কতদিন ছিল? 3 বছর, কত মাস? 7 মাস। 2019-এ 2019 জুন মাসের 19 তারিখে বেরিয়েছি, 2022-এর শেষের দিকে। ওখান থেকে এখানে আসার যে ওখান থেকে আসার যে জার্নিটা ফ্যামিলি একটু প্রবলেম ছিল, সেই কারণে এখানে আসা। না, হারাই গেলে কিভাবে সেটা ভাষা চিনে যেতে পারো নি? বাসায় চিনতে পারি। বিদেশি নাগরিক হিসেবে তাকে পুলিশ আটক করে শেল্টার হবে, তাকে পাঠায়। বিশেষ করে আন্ডার 17 যেহেতু ছিল, কিশোরী হিসেবে কিশোরী উন্নয়ন কেন্দ্রে চাইল্ড ওয়েলফেয়ারে রেখেছিল। পরে আমি যখন জানতে পারি, তার ঠিকানা জানতে পারি, এবং ওর মাধ্যমে ওর ওখান থেকে আরও অনেককে নিয়েছি, এবং আরও চলমান আছে। আমি কালকে যেমন লিলুয়া হোমে যাবো, ওখানে অনেক মেয়েরা আছে, তাদের তথ্য নিব। অনেকে আমার ফাইলে আছে, এতগুলো আবেদন করা আছে, কিন্তু আমার এটা আছে পুরো ব্রিফকেস নিয়ে এসছে, দেখেন। না, আসলে হয় কি, আমার মিশনটা কিন্তু কবি সাহিত্যিক হিসেবে। এখানে আসার পরে আমাকে অনেকে ডাকে, আমার একজন যেহেতু লেখালেখি করি সোশ্যাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে। কিন্তু আমার মূল টার্গেট থাকে যে কোথায় কোন তথ্য পাওয়া যায়, কোথায় কারা হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া মানুষের সন্ধান কার কাছে আছে। এবং সারা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, ফোন অন ওভার কলে কিন্তু আমাকে মেসেজগুলো এখানে অনেকের থেকে পরিবারের সাথে কথা বলে না, কিন্তু আমাকে ফোন করে। আমি এখনো পর্যন্ত জিরো, কারোর কোনো সহযোগিতা পাইনি, এখনো কোনো সহানুভূতিও পাইনি, এবং আমি সেটা মনেও করি না যে সেটা আমার দরকার আছে। কারণ আমি না পারলে হয়তো
স্তীমিত হয়ে যাব। কিন্তু এখন এদেশে ধরেন ভালো কাজ করে কাউকে ওইভাবে আসা প্ল্যাটফর্ম পাওয়াটা আসলে খুব কঠিন কাজ। আর আমি সেটা বিশ্বাসও করি না যে আমাকে পেতেই হবে বা পাওয়া উচিত। না পেলেও আফসোস নেই, আমি যেটুকুন কাজ ডেলি করতেছি এর জন্য আমি ডেলি সন্তুষ্ট। সেহেতু আমার আর কাউকে জবাবদিহি করারও বিষয় নেই, আমার হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। এই যে এই মেয়েটা যে সুখী আছে এখন, এতক্ষণ সারাদিন আমার সাথে থাকলো, এই কাজগুলো সে দেখে এনজয় করতেছে, সে জীবন থেকে ফিরে পেয়েছে তার জীবনটাকে, এর থেকে আর কি ভালো হতে পারে? আমি আন্টিকে এটাই বলবো, মন থেকে থ্যাংক ইউ আঙ্কেল, যে আমাকে এত সুন্দর একটা মঞ্চ দেওয়ার জন্য। বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা হচ্ছে এই কারণে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনের যে মূল ভূমিকা ছিল ভারতীয় নাগরিক, ভারতীয় সেনাবাহিনী, তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই ধরনের এই এলাকায় আমার পরিবার, আমার বাবা মা থেকেছে, খেয়েছে, অস্ত্র নিয়ে যুদ্ধকে ট্রেনিং দিয়েছে। সেহেতু এদেশের প্রতি আমাদের তার কাটার বেড়া থাকলেও এপার ওপার বলে আসলে কবি, সাহিত্যিক, শিল্পীদের কোনো বাধা, আমরা অবাধে আসি। কিন্তু সীমান্ত নিরাপত্তাটা একটু কঠিন করা দরকার, যেহেতু আমাদের সুযোগ নিয়ে অনেকে হয়তো এটাকে মিসইউজ করছে। এই জায়গাটা উভয় দেশের নিরাপত্তা আরও অধ্যয়ন করা উচিত। যেমন আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের এক মাননীয় সংসদ সদস্য আমার খুব ক্লোজ, আমার সাথে ওনার ছবি আছে, উনি ওনার অনেকগুলো অনুষ্ঠানে আমি ঝিনাইদহ এমপি আনন্দুল্লাহ দিয়ে উনি নিহত হয়েছেন নিউটনে। আমার খুব কষ্টের জায়গা আছে, আমি এসে আমি অনেক সাক্ষাৎকারও দিয়েছি ওনার বিষয়ে। তো আমি খুবই ওনার প্রতি জানি না আসলে কি নিহত হয়েছেন কিনা, ডেড বডি পাওয়া যেহেতু যায়নি এখনো, সরাসরি ওনার অনেক কিছু পাওয়া গিয়েছে। তারপরে আমি আশা করি যে উনি বেঁচে থাকেন, ওনার সেই দোয়া প্রার্থনা করছি, এবং যদি নিহত হয়ে থাকেন তার বিচারটা যেন পরিবার পায়। উভয় দেশের সরকারের যে আন্তরিকতা আমি দেখেছি, তাতে পরিবারটা যদি বিচার পায় তাহলে কিন্তু আমি একজন সমাজকর্মী হিসেবে আজকে নিউ টাউনে এসেছি, সেই জায়গাতেই তিনি খুন হয়েছিলেন, আমার দুঃখের জায়গাতে একটু হয়ে গেল। যেদিন আমি আরেকটু শান্তিতে হাসতে পারবো যখন দেখবো যে ওই পরিবার তার প্রতি বিচার পেয়েছে। কালকের পৃথিবীটা আমাদেরই হবে, বিশ্বময় বাংলা ভাষা ছড়িয়ে যাবে। আমরা জাতি বাঙালি, সবুজ বনের বুলবুলি, আমরা কচি তরুণ দল, মোদের দেশের শক্তি বল, রাখবো মোরা দেশের মান, মিলিয়ে দিয়ে তুচ্ছ গ্রাম। জয় বাংলা। থ্যাংক ইউ, থ্যাংকস।